নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মাধ্যমে আমরা ভারতীয় ব্যাংকিং সিস্টেমের মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যে সে শুরু হয়েছে এবং সেটা কোন কোন লেভেলে পৌঁছেছে এবং কেন ভারত সরকার হঠাৎ করে রুপে কার্ড সিস্টেম, ক্রেডিট কার্ড হোক, মানে ক্রেডিট কার্ডে তো রুপে ইউজ হয় না, ডেবিট কার্ডে ইউজ হয়, তো রুপে কার্ড সিস্টেম নিয়ে এসছে, ইউপিআই ডেভেলপ করেছে, কেন হঠাৎ করে ভিসা, মাস্টার কার্ড এসব থাকা সত্ত্বেও কেন ডেভেলপ করেছে। তো এই বিষয়টার জন্য আমরা ডিসকাশন করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো মূল থিম হচ্ছে ব্যাংক থেকে ব্যাংক টেক, মানে ভারতীয় ব্যাংকগুলো আগে নর্মাল ব্যাংক ছিল, সেগুলো এখন ব্যাংক অফ টেকনোলজি হয়ে গিয়েছে, বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। এই টপিকটা আলোচনা করবো। তো জাস্ট আমরা একটু কাগজে লিখে রেখেছি, আমরা দেখে বলবো। তো প্রথমে রিসেন্টলি আপনি যদি ব্যাংকিং সিস্টেমটাকে দেখেন, ব্যাংকিংয়ে আগে ছিল মানে নর্মাল যেরকম খাতায় পেনে লিখে হতো, এখন হয়ে গেছে কোর ব্যাংকিং সিস্টেম। তারপর হচ্ছে প্রি অ্যাপ্রুভড ইনস্ট্যান্ট লোন, কুইক গ্লোবাল রেমিটেন্সেস, মানে বিদেশে যারা কাজ করেন তারা তাদের দেশীয় আত্মীয় স্বজনকে টাকা পয়সা পাঠাতে পারছে এবং সেটা কুইক হচ্ছে। তারপরে হচ্ছে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এবার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস করা কি দরকার, যেখানে কিনা অলরেডি আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই সমস্ত সিস্টেমগুলো রয়েছে। এক হচ্ছে কার্ড ফ্রড, যেটা কিনা প্রচুর পরিমাণে হয়ে আসছে, সেই কার্ড ফ্রডটাকে আটকানোর জন্য, যাতে মানুষ কার্ড ব্যবহার না করে ইউপিআই সিস্টেম ইউজ করে। নর্মাল কিউআর কোড দোকানে দেওয়া থাকে, আপনি সেই কিউআর কোড স্ক্যান করে পে করেন। এবং কিউআর কোডটা করার কারণ হচ্ছে যে কিউআর কোডটা বর্তমানে মানে কিউআর কোড মানে কুইক রেসপন্স কোড, বা ইউপিআই যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে অনেকগুলো ইউপিআই সিস্টেম, পেমেন্ট সিস্টেম আছে, যেমন গুগল পে হতে পারে, ফোন পে হতে পারে, বা ভীম ইউপিআই। ভীম ইউপিআইটা গভর্নমেন্টের নিজস্ব। তো ভীম ইউপিআইটা মানে এক্স্যাক্টলি তৈরি অন্যজন করেছে, কিন্তু গভর্নমেন্ট ওটাকে সাপোর্ট অ্যান্ড মেনটেনেন্স করছে। এবং আপনি যখন ইউপিআই ট্রানজাকশন করবেন ভীম ইউপিআইতে, আপনাকে কোনো চার্জেস লাগে না, যেটা আপনি গুগল বা ফোন পে করলে আপনাকে চার্জেস হয়তো আপনার লাগে না, কিন্তু ওটার একটা পেমেন্ট সিস্টেমে আছে যেটা চার্জ লাগে। তাহলে ভীম ইউপিআই বা হঠাৎ রুপে কার্ড সিস্টেম ডেভেলপ কেন করলো? প্রথম কথা হচ্ছে আমেরিকা সমস্ত ধরনের টেকনোলজিক্যাল জিনিসগুলো তাদের দেশে কুক্ষিগত করে রেখেছে। যেমন ধরুন, আপনি দেখবেন ইন্টারন্যাশনাল মনিটারি ট্রান্সফারের জন্য সুইফট কোড লাগে, এরকম অনেক কিছু সিস্টেম আছে। যেমন ধরুন এই যে ভিসা কার্ড সিস্টেম, ভিসা নেটওয়ার্ক সিস্টেম, বা মাস্টার কার্ড বা ম্যাস্ট্রো, এরকম যে কার্ড সিস্টেমগুলো আছে, এগুলো মূলত আমেরিকার কোম্পানি। এবার ইরানের সঙ্গে যখন আমেরিকার সমস্যা হলো, তখন আমেরিকা ইরানের উপরে স্যাংশন চাপিয়ে দিল এবং বলল ইরানের যে সেন্ট্রাল ব্যাংক আছে, যেমন ভারতের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, ইরানের যে সেন্ট্রাল ব্যাংক আছে তার কোড টোড বাতিল করে দিল, সুইফট কোড বা যা যা ছিল সব বাতিল করে দিল। আইএফএসসি গুলো, মানে আইএফএসসি তো ইন্ডিয়ান ব্যাংকিং ফিনান্স সিস্টেম, তো যাই হোক ইন্ডিয়ান ফিনান্স সিস্টেম, তো সেটা ইরানের বাতিল করে দিল। এবার ইরান বিদেশ থেকে পয়সা নিতে পারছে না, তেল বিক্রি করছে, টাকা নিতে পারছে না। এমনকি রাশিয়ার সঙ্গে ইউক্রেন নিয়ে এমন একটা সমস্যা পৌঁছেছে, স্যাংশনের ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ রাশিয়ার ব্যাংকিং সিস্টেমকেও কাট করে দেওয়া যেতে পারে। এরকম তো ভারতের সঙ্গেও হতে পারে। আজকে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কালকে তো নাও থাকতে পারে। তাহলে যদি ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক হয়, ভারতের মানে ভিসা এই সমস্ত কার্ডগুলো অ্যাট এ টাইম মানে একদম ডিসেবল করে দেয়, তাহলে আমাদের ভারতীয় সিস্টেম কিভাবে কাজ করবে? আমাদের ভারতীয় সিস্টেমে চলো রুপে কার্ড যাদের যাদের আছে তারা রুপে নেটওয়ার্কটাকে ইউজ করে ভারতের মধ্যে এটিএম সিস্টেম বা এগুলো করতে পারবে। যদিও সমস্যা হবে, কিন্তু একদম তো পুরো জিরো হয়ে যাবে না। ভিসা বা মাস্টার কার্ডগুলো তখন আর কাজ করবে না, যদি আমেরিকা চায় তো। আবার কার্ড সিস্টেম ইউজ করলে কি হয়, এমডিআর, মার্চেন্ট ডিসকাউন্ট রেট। মার্চেন্ট ডিসকাউন্ট রেট কথাটার মানে হচ্ছে, যেমন ধরুন একটা কার্ড ইউজ করলে তার 100 টাকায় 2 টাকা করে ট্রানজাকশন চার্জ ওই কার্ড সিস্টেমগুলো কেটে নেয়। তাহলে আমরা যদি ভিসা মাস্টার কার্ডে ইউজ না করে আমরা রুপে কার্ড ইউজ করি, যেটা কিনা আমিও বলবো সবাইকে করবার জন্য, তাহলে কি হবে, যে 2 টাকা করে কার্ড সিস্টেম লাগছে, এক হচ্ছে সে 2% না আরো কম লাগে, এবং দ্বিতীয় কথা হচ্ছে টাকাটা আমাদের দেশে থাকবে, আমাদের দেশ থেকে বেরিয়ে যাবে না। তাহলে ভারত আত্মনির্ভর হবে, ব্যাংকিং সিস্টেম টেকনোলজিক্যাল দিক থেকে সব দিক থেকে আত্মনির্ভর হবে। তাহলে এই জন্য ভারতে কিন্তু ইউপিআইটা এনেছে, এবং ইউপিআইটা এতটা ফেনামেনন যে এতটা সিকিউর আর সেফ হয়েছে। হ্যাঁ, এবার কিছু কিছু জায়গায় চিটিং চলছে ইউপিআই কে নিয়ে, লোককে ভুলভাল বোঝানো হচ্ছে কি যে আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, অমুক পেজে গিয়ে নিজের মানে পিন নম্বর দিন, জনগণ বুঝতে পারছে না, দিয়ে আসলে এক্স্যাক্টলি ওটা টাকা নেওয়ার রিকোয়েস্ট আর কি, এরকম থাকে। তো যাই হোক, তো ইউপিআই আসার ফলে এই কার্ড সিস্টেমগুলোর না, বিশেষ করে ভিসা আর মাস্টার কার্ড, মানে ভিসা কার্ড নিজের আমেরিকার আর কি কর্তৃপক্ষকে জানায় যে ভারতীয় সিস্টেম এরকম কার্ড নিয়ে আসছে, তারপর ভারতে এই হচ্ছে, আমরা ব্যবসা করতে পারছি না, এরকম অনেক কিছু ট্যাপ অফ শুরু করছে। এবার ইউপিআই হলো, এবার ইউপিআই হওয়ার ফলে প্রচুর পরিমাণ ট্রানজাকশন বাড়লো, যেগুলো কিন্তু ফুল ফ্রিতেই হচ্ছে।
এবং এই ট্রানজাকশনগুলো বেড়ে যাওয়ার ফলে যেটা ব্যাংকিং সিস্টেম রয়েছে, যেটাকে বলা হয় ইন্ডিয়া স্ট্যাক মানে কি ইন্ডিয়ান নর্মাল টেকনোলজিক্যাল সিস্টেমের উপর ডেভেলপ করে আরেকটা সিস্টেম। যেমন ধরুন একতলা বাড়ি আছে, তার উপরে আরেকতলা বাড়ি তৈরি করা। কিন্তু যদি দোতলা বাড়িটা তখনই তৈরি হবে যখন একতলা বাড়ি থাকবে, বা অন্তত ভিত বা পিলার তো তৈরি করতেই হবে। তো সেরকম ভাবে ইন্ডিয়া স্ট্যাক হচ্ছে এমন একটা সফটওয়্যার সিস্টেম যার উপরে ভিত্তি করে আদারওয়াইজ টেকনোলজিক্যাল সার্ভিস বা জিনিসগুলো তৈরি করা হচ্ছে। তো এইগুলোকে কোর ব্যাংকিং সিস্টেমের উপর তৈরি করা হচ্ছে, এবং ব্যাংকের যে খরচ বা এগুলো বাড়ছে, মানে এগুলো কিন্তু মানে ব্যাংকিং এর যে এক্সট্রা কস্ট বা যেগুলো ব্যাংকে লাগতো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণ কি, ইউপিআই এর হিউজ ট্রানজাকশন প্রায় এই বিশেষ করে জন্য মানে লকডাউন বা এই সমস্ত করার জন্য 2020 সালের পর থেকে কয়েক বিলিয়ন ট্রানজাকশন হয়েছে, এবং তাও টাকার ভ্যালুতেও কয়েক লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। এর ফলে কি হচ্ছে, সমগ্রভাবে ক্যাশ অর্থনীতির জায়গায় আমরা আস্তে আস্তে ডিজিটাল অর্থনীতির দিকে যাচ্ছি, এবং ক্যাশ যত কম লেনদেন হবে তত করাপশন কম হবে, এই হচ্ছে বক্তব্য। তারপরে রয়েছে টেকনোলজি হয়েছে এর মধ্যে, এবং এটাতে একটা বিশেষ অ্যালগোরিদম বা টেকনোলজিক্যাল সিস্টেম বা ব্যাপারগুলো ইউজ করা হয়। তো অ্যালগোরিদমের ইউজের ফলে কি হচ্ছে যে এগুলো স্পেসিফিক ভাবে কোনো একটা কাস্টমারের কি ইউজ করছে, মানে কোনো একটা কাস্টমার হয়তো কি ধরনের স্পেন্ডিং করছে, বা কেউ হয়তো লোন নিয়েছে। এবার ব্যাংক দেখতে পাচ্ছে যে তাকে ইনস্ট্যান্ট লোন, প্রি অ্যাপ্রুভড লোন তাকে দেওয়া হয়েছে, এবং তার হয়তো কোনো কারণে অ্যাকাউন্টে টাকা এখন কম আসছে। তাহলে ব্যাংক বুঝতে পারবে যে এই লোকটা যে লোন নিয়েছে আমার থেকে, যে আমাকে নিয়মিত ইএমআই পে করছে, তার কোনো কারণে তার হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাহলে ব্যাংকটা সে লোন পে করতে পারবে না, ডিফল্ট হয়ে যেতে পারে। তার আগেই ব্যাংক তার সঙ্গে কথা বলে মানে নন পারফর্মিং অ্যাসেট বা লোনটা না দিতে পারার অবস্থাটাকে আসার আগেই ব্যাংক সেটাকে ব্যবস্থা নিতে পারবে। ফেস্টিভ সিজন বা অন্যান্য সিজনে যখন হিউজ পরিমাণ ট্রানজাকশন হয়, যেমন ধরুন হয়তো দীপাবলি হলো, দশেরা হলো, ওরম টাইমটায়, বা ঈদের সময় হলো, বা ক্রিসমাস হলো, তো ওরম টাইমে যে হিউজ ওঠে, আপনারা প্রায় শুনে থাকবেন যে ব্যাংকে আগে খুব লিঙ্ক ফেলিয়ার থাকতো, হ্যাঁ, বা এই সিস্টেম ওই সিস্টেম কাজ হতে না, হয়তো এখনো হয় কিন্তু এখন পরিমাণে তুলনামূলক কম হয়ে গিয়েছে। এই সমস্ত সিস্টেমগুলো উন্নতি হওয়ার ফলে ইন্টেলিজেন্ট অটোমেশন হচ্ছে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। সফটওয়্যারগুলো জাস্ট মানে ধরুন কম্পিউটার মেশিন লার্নিং, তারপরে বিগ ডেটা, তারপরে ইমেজ, অডিও, স্পিচ, এই সমস্তগুলোর মাধ্যমে ব্যাংক এখন এমন একটা পজিশনে পৌঁছে গিয়েছে যে তারা ব্যক্তিগত বা মানে সিম্পলি হিউম্যান লেভেলে যেটা এতটা করা পসিবল ছিল না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ব্যাংক যখন এই সিস্টেমটা নিয়ে এসছে তখন লিডিং টেকনোলজিক্যাল, যেমন ধরুন কোনো মানে যেটাকে বলা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, যেমন ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, তার সঙ্গে একটা হাত মিলিয়ে তারা একটা স্পেসিফিক ব্র্যান্ড কার্ড ইয়ে করে। যেমন মাঝে মাঝে আমার মোবাইলে SMS আসে ফ্লিপকার্টের কি বলে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড। সেইটা নিলে কি হবে না, মানে ইজি ইএমআই পাওয়া যাবে, যেটা কিনা নর্মাল কার্ডে হয়তো ইএমআইটা পেতে আপনাকে প্রসেসিং বা ওইটাই লাগবে, কিন্তু ওই কার্ডগুলোতে আপনাকে ইজি ইএমআই পাওয়া যাবে, আপনাকে ইজি লোন দিয়ে দিচ্ছে, এবং আপনাকে সেই কি বলে ক্যাশব্যাক, মানি ব্যাক সেই কার্ডের এগেনস্টে হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু টোটালটা ডিপেন্ড করছে ব্যাংকিং সিস্টেমের মধ্যে কতটা টেকনোলজি ইনফিউজ হয়েছে বা কতটা গিয়েছে। তো এইভাবে ভারতীয় ব্যাংক এখন কিন্তু আর আগেকার মতন পজিশনে নেই, এখন হিউজ জায়গায় পৌঁছে গিয়েছে। ভারতীয় ব্যাংক এখন একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য মানে ওয়ার্ল্ড অফ ব্যাংকিং এ পৌঁছে গিয়েছে, এবং তারা সেলফ সাফিসিয়েন্ট হয়েছে। সেলফ সাফিসিয়েন্ট মানে কি, আমেরিকার সিস্টেমের উপর নির্ভর করছে না, এখন আমরা নিজেরা। এবং রিজার্ভ ব্যাংক মাস্টার এবং ভিসাকে অর্ডার দিয়েছিল যে ভারতীয় কাস্টমারের সমস্ত ডেটা বা ডিটেলস আমেরিকায় রাখা যাবে না, ভারতের কম্পিউটারের সিস্টেমের মধ্যে রাখতে হবে। দিয়ে তারা কি করেছে, তারা প্রায় এটা 2014 বা 13-তে অর্ডারটা দিয়েছিল, হ্যাঁ করব না করব অনেক সময় লাগবে। দিয়ে 2021 মানে এই 22 হয়ে গিয়েছে, এখন অব্দি করেনি। 2021 সালে আরবিআই বিরক্ত হয়ে বিশেষ করে মাস্টার কার্ড আর ম্যাস্ট্রো, হ্যাঁ, এদেরকে নতুন কাস্টমার বা নতুন কার্ড ইস্যু করার উপরে ব্যান করে দিয়েছে। তারা এখন নড়ে চড়ে বসেছে এইবার কি হবে। তার কারণ স্বাভাবিক ব্যাপার, ভারতের ডেটা ডিটেলস যদি আমেরিকায় চলে যায়, আর ভারত সম্পর্কে, ভারতের কোনো ব্যক্তি সম্পর্কে সবকিছুই আমেরিকার হাতে চলে যাচ্ছে। তো সেই জন্য রিজার্ভ ব্যাংক কিন্তু এটা করেছে। আর যেটা যদি ওরা মনে করে কার্ড সিস্টেম ব্যান করবো বা বন্ধ করবো, মানে যদি এরা, তাহলেও আমাদের ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে না। সুতরাং ব্যাংক কিন্তু শুধুমাত্র যে জনগণকে পরিষেবা দিচ্ছে, একদম পুরো টার্গেট বা টেকনোলজি বেস পরিষেবা দিচ্ছে তাই নয়, তার সঙ্গে ব্যাংক নিজে আত্মনির্ভর হয়েছে, আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমছে। হ্যাঁ, তবু হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটটা আমেরিকা পুরো ওরম করে রেখেছে, কিন্তু আশা করছি আমাদেরটাও আস্তে আস্তে
জায়গায় চলে যাবে। সুতরাং ব্যাংকের একটা খুব ভালো উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা শুনতে পাই যে ব্যাংকের হয়তো আগের মতো অত মাইনে বাড়ছে না, কর্মচারীদের অত সুযোগ সুবিধা নেই, হতে পারে, আমরা স্বীকার করছি না। কিন্তু ব্যাংক মার্জার যেটা হলো, ব্যাংক মার্জারের ফলে মানে যে ধরুন এখন তো মোটামুটি বিভিন্ন বিভিন্ন ব্যাংকগুলো মিলে 5টা বা 6টা এখন পাবলিক সেক্টর ব্যাংকে দাঁড়িয়েছে, এসবিআই আর অ্যাসোসিয়েটস সব মিশে। এখন লাস্ট যেটা রেজাল্ট বেরোলো তাতে দেখা গেল ব্যাংকগুলো মার্চ করার ফলে তাদের বর্তমান যা ব্যাংকের ক্যাপাসিটি, তাতে ব্যাংকের প্রফিটই হয়েছে। কারো 600 কোটি টাকা প্রফিট হয়েছে, কারো 1200 কোটি টাকা, কারো 2000 কোটি টাকা। কিন্তু কিছুদিন আগেও মানে বছরখানেক আগেও যদি আপনি মানে সবই আমি নিউজ পেপার রিপোর্টের উপর ভিত্তি করে বলছি, কেন কি উইদাউট নিউজ পেপার রিপোর্ট আমি কি করে জানবো। তো কিছু বছর আগেও আপনি যদি দেখতেন তো বিভিন্ন ব্যাংক লস করতো, বিভিন্ন ব্যাংক লাভ করতো। তারপর যখন মার্জ হলো শুরুতে কিছু ব্যাংক লস করলো, মানে যেহেতু মার্জিং হলো তাদের লসের খাতাটা লাভের খাতায় ঢুকলো, দিয়ে মোটামুটি ব্যাংকগুলো এখন কিন্তু রোবাস্ট আর দারুণ সিস্টেমে রয়েছে উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। তো এইটুকুই বলা ছিল। আপনার যদি মনে হয় যে আরো কিছু আপনি যোগ করতে পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি বলতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।